যত খুঁটিনাটি আছে সেসব বিষয়। তো আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের সবার প্রিয় শিক্ষক মোহাম্মদ সোহেল আহমেদ স্যার উনি আছেন। জার্মানুর সোহেল এবং বিজলির ওনার এবং সিইও, এবং আমাদের সাথে আছেন কিছু গেস্ট, সাবিনা নাজনীন, শাহানা শারমিন, লিয়ানা ফাতেমা, মৌ খান। তো একে একে আমরা সবার কাছে যাব, সব আপুদের কাছে যাব। এখানে কেউ কেউ ভিসা সাবমিট করেছেন, ভিসা ডকুমেন্ট গুলো সাবমিট করেছেন, এবং কেউ কেউ ভিসা পেয়ে গিয়েছেন। আবার অনেকে ফ্যামিলি রিউনিয়ন ভিসায় নিয়ে এখন জার্মানিতে বসবাস করছেন। একে একে সবার পরিচয় দেওয়া হবে এবং সবাই তাদের নিজের অভিজ্ঞতাটা শেয়ার করবে। তো প্রথমেই আমি আমাদের প্রিয় শিক্ষক মোহাম্মদ সোহেল আহমেদকে রিকোয়েস্ট করব সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য। স্যার প্লিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুনতে পাচ্ছেন আমার কথা আপনারা? জি স্যার। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। এখানে যারা এসেছেন, এখানে বেসিক্যালি আমাকে বলা হয়েছে যে স্যার আপনি একটু থাকবেন আমাদের সাথে, আমরা একটু ফ্যামিলি ইউনিয়ন বিষয় নিয়ে, কারণ অনেকে আমাকে কোশ্চেন করেন, আমাদের মডারেটরকে কোশ্চেন করেন, ঠিক আছে, ফ্যামিলি ইউনিয়ন ভিসা সংক্রান্ত, যে স্যার কিভাবে আমরা অ্যাপ্লাই করব বা কিভাবে জার্মান ল্যাঙ্গুয়েজটা কিভাবে আরো ভালো করা যায় A1 পরীক্ষায়। তো সেই জন্য আমি সুমাইয়া রহমানকে বলছি আপনি একটা প্রোগ্রামের আয়োজন করেন যেখানে আমাদের পার্টিসিপেন্ট থাকবে, এবং আমাদের এখান থেকে যারা জার্মানি 1 পাস করে অলরেডি ভিসা পেয়েছে বা জার্মানিতে আছে, অনেকে ডকুমেন্ট সাবমিশন করেছে, তাদেরকে নিয়ে একটা গ্রুপ ওয়ার্ক করে। তো তারই পরিপ্রেক্ষিতে সে আজকে আমাদের এই ডিসকাশনটা পরিচালনা করতেছে, ঠিক আছে। তো আমার আপনি শুরু করেন, সমস্যা নাই সুমাইয়া রহমান। আমার এই জার্মান A1 এর যে পার্টটা আসবে সেখানে আমি আপনাদেরকে কিছু সাজেশন মূলক কোনো কথা আমি বলতে পারি, সমস্যা নেই। আপনি একে একে পরিচয় নেন, যারা আছে আমাদের শাহানা শারমিন আপু আছে এখানে, আপনার লেয়ানা ফাতেমা আছে, যারা ডকুমেন্ট সাবমিশন করেছে অলরেডি ভিসা পেয়েছে, তাদেরকে সবাইকে সাথে পরিচয় করেন, ঠিক আছে। শাহানা শারমিন আপুকে বলবো, উনি অলরেডি ভিসা পেয়ে গিয়েছেন এবং এই মাসের 26 তারিখে উনি চলে যাবেন জার্মানিতে। ও শাহানা শারমিন আপু আমাদের সাথে অনেকদিন এবং তার পিছনে উনি A1 A2 কমপ্লিট করেছেন। তো আপু সবার উদ্দেশ্যে বলবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ সুমাইয়া প্রশ্ন করার জন্য। আমি আল্লাহর রহমতে এই 26 তারিখ সবাই দোয়ায় জার্মান যাব। তো এখন এখানে আমাদের সবাই আসা হয়েছে ফ্যামিলি রিউনিয়ন ভিসা সম্পর্কে কিছু কথা বলার জন্য, যেটা আমরা কিভাবে প্রসেসিং করব বা করেছি। আমি আমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করব যে কিভাবে পার্ট টু পার্ট করা হয়েছে। ফ্যামিলি রিউনিয়নের সব থেকে মেইন টার্গেটই হচ্ছে আইনস কমপ্লিট করা। এটা না করলে আমরা ফ্যামিলি রিউনিয়ন কোনোভাবেই যাওয়াটা সম্ভব হবে না, যারা আমরা ফ্যামিলি রিউনিয়নের ভিসা ট্রাই করছি। তো আল্লাহর রহমতে আমার সব এক ধাপের পর ধাপ শেষ করে আমি ভিসাটা পেয়েছি। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে সুমাইয়া? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এখন সুমাইয়া কি জানতে চাচ্ছ, আমি কিভাবে ধাপ একের পর করেছি এটা জানতে চাচ্ছ? অভিজ্ঞতাটা একটু শর্ট করে সবার সাথে শেয়ার করবেন। আমি অভিজ্ঞতাটা শর্ট করে শেয়ার করি। আচ্ছা, আমি একটু বলি। না না, আপনি বলার আগে সুমাইয়া আপনি উপস্থাপন করেন মোটামুটি যখন ডকুমেন্ট সাবমিশনের কি কি আসবে সেটা আপনি একটু বলে দিবেন সবাইকে, যখন আপনার
পাওয়াটা আসবে। এখন একটু সংক্ষিপ্ত পরিচয় দেন, সবচেয়ে ভালো এটা, তাই না? শাহানা আপু, আচ্ছা সংক্ষিপ্ত আচ্ছা। পরিচয়। আপনি বিষয় পেয়েছেন, ঠিক আছে, আপনি অলরেডি হয়ে গেছে। লেয়ানা ফাতেমা আছেন? লেয়ানা ফাতেমা আছেন তো? হ্যাঁ, লেয়ানা ফাতেমা, আপনি একটু হ্যাঁ। জি আপনার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ সংক্ষেপ পরিচয় দেন, তাহলে সবচেয়ে ভালো হয়। আগে সংক্ষেপ পরিচয়টা নিচ্ছি আমরা। আচ্ছা, আমি জানাতুল ফাতেমা লিয়ানা। আমি সোহেল স্যারের কাছে A1 পড়ে আল্লাহ দিলে এই লাস্ট মে 29 থেকে এক্সাম অ্যাপিয়ার করলাম। তো কিছুদিন আগে আমার রেজাল্ট পাবলিশ হয়েছে, আল্লাহর রহমতে 80% মার্ক দিয়ে পাস করেছি। শাহানা আপু, সুমাইয়া আপু, দেন সোহেল স্যার আমাকে প্রচন্ড হেল্প করছে। তো আমি জাস্ট এক্সাম 29 তারিখে দেওয়ার কিছুদিন আগে 23 তারিখে আমি আমার ডকুমেন্ট সাবমিশনে মেইল পাই। তো ওই মোমেন্টেও আমি খুবই ঘাবড়েছিলাম আমার এক্সামের জন্য। এক্সামের শাহানা আপু, সোহেল স্যার এরা যথেষ্ট হেল্প করছে। উইদিন 4-5 দিনের মধ্যে আমি কিন্তু ডকুমেন্ট গুলো সাবমিট করতে পেরেছি আল্লাহর রহমতে। এখন আপাতত আমি ইন্টারভিউ কলের জন্য ওয়েটিং এ আছি। এখন এই তো বাকিটুকু ওয়েট করতেছি, আল্লাহ কি করে দেখি। এই তো। তারপরে আমাদের মাঝে আছে হলো সাবরিনা নাসরিন আপু, উনি জার্মানি থেকে আমাদের সাথে আছেন। সাবরিনা নাসরিন আপু, আপনি একটু করেন, আপনার সংক্ষেপে পরিচয় দেন। আসসালামু আলাইকুম, আমি সাবরিনা। আমি আপাতত জার্মানিতে থাকি। আর আমি জার্মানিতে এসেছিলাম স্পাউস হিসেবে। কিন্তু আমি পরীক্ষা আমার দেওয়া লাগে নাই, কারণ আমার যে পার্টনার ও হচ্ছে ব্লু কার্ড হোল্ডার ছিল। এই তো। গুড, থ্যাংক ইউ। হ্যাঁ সুমাইয়া, এখন আপনি আপনার স্লাইড গুলি দেখান, বা কোথায় কোথায় আপনাদের হেল্প লাগবে সেটা আপনি একটু করেন। ঠিক আছে, আমি একটু বেসিকটা বলছি, এরপরে আপুরাই বলবেন। জার্মানি ফ্যামিলি রিউনিয়ন ভিসার জন্য কিছু রিকোয়ারমেন্ট থাকে। সেই রিকোয়ারমেন্টের জন্য প্রথমে আমাদেরকে ওয়েবসাইটে যেতে হবে, যেটা হচ্ছে, সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? না, দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে, আপনার কথা একটু শর্ট শর্ট আসতেছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ঢাকা.ডিপ্লো.ডি একটা ওয়েবসাইট। তো যারা ফ্যামিলি রিউনিয়ন ভিসায় যেতে চায় তাদেরকে প্রথমে এই ওয়েবসাইটে আসতে হয়, এরপর একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। ঠিক আছে? আচ্ছা, আমি না স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। এই যে দেখা যাচ্ছে তো। হ্যালো? জি আপু, স্ক্রিন শো করতেছে, দেখছে। স্ক্রিন শো করতেছে। শো করছে। এই যেটা হচ্ছে ঢাকা.ডিপ্লো.ডি একটা ওয়েবসাইট, এটা জার্মান এমবেসি একটা ওয়েবসাইট ঢাকার জন্য যেটা। তো এখানে আমাদের ফার্স্টে সার্ভিসের এখানে মেক অ্যান অ্যাপয়েন্টমেন্টে যেতে হবে। গিয়ে পরবর্তীতে ধাপ হচ্ছে আমাদের এখানে হেয়ার ইন আওয়ার অনলাইন বুকিং সিস্টেম, এখান থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা জন্য ক্লিক করতে হবে। তো এরপরে একটা ব্রাউজারটা লোড করছে। এরপরে এখানে দেখবেন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম অফ দ্য জার্মান ফরেন অফিস ঢাকার একটা ভিসার ডিটেলস থাকবে। তো এখানে কিছু ওদের ইনফরমেশন শেয়ার করা আছে, তো এগুলো না পড়লেও চলবে, আপনি সরাসরি কন্টিনিউতে চলে যাবেন। তারপর এখান থেকে দেখেন, এখানে ফ্যামিলি রিউনিয়ন এমপ্লয়মেন্টের একটা
অপশন আছে, যারা ফ্যামিলি রিউনিয়নে যাবে তারা এই অপশনটা কন্টিনিউ করবে, আর যারা স্কলারশিপ বা স্টুডেন্ট ভিসায় যাবে তারা এইটাতে কন্টিনিউ করবে। ঠিক আছে, তো আমরা যেহেতু আজকে ফ্যামিলি রিউনিয়ন ভিসা নিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছি, তো আমি এটার ফ্যামিলি রিউনিয়ন এমপ্লয়মেন্টের এই ডকুমেন্টটাতে করছি। এরপরে এই ধরনের একটা ফেজ আসবে, অ্যাপয়েন্টমেন্ট বুকিং ফর ফ্যামিলি রিউনিয়ন অর স্টুডেন্টস। তো এখানে আমাদের পরবর্তীতে নিউ অ্যাপয়েন্টমেন্ট আছে লেখা লাস্টে দিয়ে এখানে ক্লিক করতে হবে নতুন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। ডানে ডানে কর্নারে। তারপরে এখানে আপনারা আপনাদের লাস্ট নেম, ফার্স্ট নেম, আপনাদের ইনফরমেশন যেটা আছে সবকিছু দিয়ে সবকিছু কমপ্লিট করে সাবমিট করে দিলে আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা ওদের কাছে চলে যাবে, জার্মানি এম্বাসি। এরপরে ওরা আপনাদেরকে একটা ইমেল পাঠাবে, ইমেলটাতে এই ধরনের একটা ইমেল পাঠাবে, ডকুমেন্ট কি কি সাবমিট করতে হবে আপনাদের, ইনফরমেশন ফর ভিসা অ্যাপ্লিকেন্টস ফর ফ্যামিলি রিউনিয়ন। তো এখানে প্রসেসিং টাইমটা ওরা বলে দিবে আপনাদেরকে, অ্যাপ্লিকেশনটা বলে দিবে এবং ফিস কিরকম লাগবে ডিটেলসটা এখানে আছে, এগুলো ডিটেলস পড়তে হবে। যেমন এখানে ওদের ফিসটা কিরকম এটা এখানে ওরা মেনশন করে দেয়নি, ওরা এটা ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে। ঠিক আছে, এরপরে এখানে কিছু অপশন আছে যেগুলো আর কি রিকোয়ারমেন্ট ওদের আপনাদের দিতে হবে তো ইমেলের মাধ্যমে। তো এখানে এইসব ডকুমেন্টস গুলো বেসিক, বাট এইসব ডকুমেন্টস ফিল আপ করার পরও আর অনেক ডকুমেন্টস থাকে যেগুলো ওরা চায়, তো সেগুলো ওরা জানিয়ে দিবে ভিসা ইন্টারভিউর আগে দিয়ে। তো আমি শাহানা শারমিন আপুকে রিকোয়েস্ট করব এগুলো সবগুলো ডকুমেন্ট সম্পর্কে একটু বিস্তারিত সবাইকে জানানোর জন্য। লিস্টটা দেখান, লিস্টটা দেখাইলে উনি সিকোয়েন্সিয়ালি বলে দেবেন। লিস্টটা কোথায় আছে আপনার? লিস্টটা দেখান একটু কাইন্ডলি। হ্যাঁ সুমাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে আমরা প্রথমে যে সুমাইয়া দেখালো আমাদের যে কিভাবে আমরা রেজিস্ট্রেশনটা করব, ওইটা করার পর এম্বাসি থেকে আমাদের একটা মেইল করবে যে আপনি পিডিএফ ফাইল জমা দেন। ঠিক আছে, যখনই সেই পিডিএফ ফাইল জমা দেওয়ার জন্য বলবে তখন সে এই মেইলটা দিয়ে দিবে, এই যে ছবিটা সুমাইয়া দিল এই ছবিটা মানে এই পেজটা সহ সে একটা মেইল করবে। তো আমাদের এই যে জিনিসগুলো দেওয়া আছে বক্স, এক একটা বক্স হচ্ছে এক একটা জিনিস ওরা এভাবে করে দিয়েছে। তো প্রথমে হচ্ছে গিয়ে ভ্যালিড পাসপোর্ট, যেমন আমাদের যার যার নিজস্ব পাসপোর্টের ভ্যালিড থাকতে হবে 1 বছরের। দ্বিতীয়ত হচ্ছে 3 রিসেন্ট বায়োমেট্রিক পাসপোর্ট ফটোগ্রাফ, এটা হচ্ছে গিয়ে জার্মান যে কোনো আপনি যদি আপনারা স্টুডিওতে যান সেখানে বললেই হবে যে আমি এরকম ছবি তুলতে চাচ্ছি, জার্মানে যাব, তো তারা সেই সাইজ অনুযায়ী ছবি তুলে দেয়, এটা একটা সাইজ দেওয়া আছে। তারপরে হচ্ছে এরকম পার্ট টু পাই একটার পর একটা আমরা সবগুলো এইভাবে ফিল আপ করেছি। তারপরে 3 নাম্বার বক্সে দেওয়া আছে যে ভিসা অ্যাপ্লিকেশন, এটা একটা ভিসা অ্যাপ্লিকেশনের ভিতরেই ওদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওই ওয়েবসাইট অনুযায়ী সেটা পূরণ করতে হবে। আর ডিক্লারেশন ফর্মটা ওয়েবসাইটে দেওয়া থাকবে, হ্যাঁ সেখান থেকে আপনাদের নিতে হবে। সেই ডিক্লারেশন ফর্মে আবার আপনার সাইন করতে হবে। তারপরে বার্থ সার্টিফিকেট আপনার 3A ফর্মে লাগবে, যেটা আমরা সাধারণত যার যার এলাকার থেকেই নেওয়া হয় বার্থ সার্টিফিকেট। আচ্ছা, যাদের আচ্ছা কথা কি শোনা যাচ্ছে? আপনারা কাইন্ডলি চ্যাট বক্স। সুমাইয়া, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? কি আপু, শোনা যাচ্ছে, অনেকে হ্যান্ড রাইজ করছেন দেখছি, তারা কাইন্ডলি আপনাদের কোয়েশ্চেন গুলো আমাদের জুম চ্যাট বক্সে লিখে রাখুন, আমরা আপনাদের প্রশ্ন উত্তর পর্বে তখন কোয়েশ্চেন গুলো নিয়ে এক এক করে অ্যান্সার করে যাব। আচ্ছা জি আপু, আপনি বলুন। আচ্ছা সমস্যা নাই, শাহানা আপু আপনি বলেন, যারা হ্যান্ড রাইজ করেছেন উনি বলার পরে আপনারা কোশ্চেন করতে পারবেন, সমস্যা নেই।
চ্যাট আচ্ছা আচ্ছা করেন। হ্যাঁ আচ্ছা, এখন হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট। এই ম্যারেজ সার্টিফিকেটটা হচ্ছে গিয়ে নিকানামা আর হচ্ছে বাংলা ইংলিশ। আপনার নিকানামাটা কাজী অফিস থেকে আপনাকে দিবে, সেটা আবার ইংলিশে করে সেই কাজীরই সিল সবকিছু আপনার করে নিতে হবে কাজী থেকে। আর যে সার্টিফিকেট এটাও কাজী দিবে। এখন এক এক এলাকার কাজী এক এক রকম, এখন এটা তো আমি বলতে পারবো না, বাট মেইন হচ্ছে আপনার ম্যারেজ সার্টিফিকেট বাংলা ইংলিশ দুটোই লাগবে, সম্পূর্ণ কাজীর সিল সহ। তারপরে হচ্ছে এ আইনস, যে আমাদের সার্টিফিকেটটা আইনস, এটা একদম ম্যান্ডেটরি, এটা লাগবেই। এটা এখন অনেকে আছে যে এরকম করে ফেলছে যে আইনস না করেই রেজিস্ট্রেশন করে ফেলছে, তাদের এটা মিসিং ডকুমেন্টস হিসেবে থাকে। করোনার কারণে তখন মেয়াদ ছিল দিত 6 মাস, বাট এখন যতটুকু জানি 1 মাসের বেশি বা অল্প। হ্যালো, হ্যাঁ শাহান আপু, হ্যাঁ বলেন। হ্যাঁ লাইনটা চলে গিয়েছিল। আচ্ছা আচ্ছা আমি ঠিক একটু, আছে। আপনি আসছেন হচ্ছেন প্রথমে আপনি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে 12 মাস, তাই না? তারপরে হ্যাঁ হ্যাঁ, 3টা 1 বছরের মেয়াদ পাসপোর্টে থাকতেই ফটোগ্রাফ হবে। লাগবে। সেখানে তারপরে যদি আপনি বেশি, অনেকে আছে নতুন পাসপোর্ট করছে তার জন্য তো ভালো, আর যারা অনেকদিন হয়ে গেছে পাসপোর্টে তার তারপরে মেয়াদ হচ্ছে 2টি মিনিমাম 1 ভিসা বছর থাকতে অ্যাপ্লিকেশন হবে। ফর্ম লাগবে, ঠিক আছে? 2টি ভিসা, 2 সেট আর কি, 2 সেট। এরপর হচ্ছে সাইন ডিক্লারেশন অন ট্রু অ্যান্ড কমপ্লিট ইনফরমেশন, একটা পেজ আছে দেখবেন, এটা সাইন ডিক্লারেশন পেজ বলে, ফর্মের সাথেই পাবেন হয়তো আলাদা এসে। হ্যাঁ হ্যাঁ, এরপর হচ্ছে ওখানে বার্থ সাইন করতে সার্টিফিকেট, হবে। হ্যাঁ ওইটা সাইন করতে হবে। আচ্ছা ওইটা সুমাইয়ের কাছে আসে না, আপনার কাছে আসে না ওইটা? ওই যে আপনার এক পেজের যে সাইন ডিক্লারেশন পেজটা, আর ফর্মটা কোত্থেকে পাবেন আপনারা? আমি কি দেখে দিব এখন নাকি পরে? দেখার 1 বাই 1, এটাই তো শেষ। মানে মোটামুটি এখন তো আমরা সিরিয়ালি যাচ্ছি, তাই না? পরে আবার তো আসবেন না, এখানে একটা একটা করে সলিউশন করতে হবে। প্রথমে আমরা ভ্যালিড পাসপোর্ট, এটা সবাই জানি। তারপরে বায়োমেট্রিক পিকচার, ঠিক আছে? বায়োমেট্রিক পিকচারের গাইডলাইন আছে, এই গাইডলাইন দেখে আপনারা বায়োমেট্রিক পিকচারটা প্রিন্ট করবেন কাইন্ডলি, ঠিক আছে? বায়োমেট্রিক পিকচারটা দেখে তারপরে আপনারা এখানে দেখেন আপনার অ্যাপ্লিকেশন ফর্মের লিংক আছে, লং লাস্ট মোর দ্যান 90 ডেজ এর একটা আছে। এখানে সার্ভিসে গিয়ে আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট অপশনটা থাকবে, ভিসা এন্ট্রি জার্মানি ফর্মটা থাকবে, আর হচ্ছে ভিসা এন্ট্রিতে ফর্মে যান, ভিসা এন্ট্রিতে যান। ফর্ম কি আপনি আলাদা করা আছে? হ্যাঁ ইনফরমেশন অ্যাভেলেবলটা আছে। কি দেখি, দেখেন এখানে লং লাস্টিং এর একটা ফর্ম আছে, ভিসা এন্ট্রি ফর্মে যান। এখানে দেখেন আপনার লং লাস্টিং এর 90 ডেজ এর ফ্যামিলি ইউনিয়নে কি কি ডকুমেন্টস লাগবে, এখানে ক্লিক করে আপনারা দেখতে পারেন কি কি ডকুমেন্টসটা লাগতেছে, যেটা সময় অলরেডি দেখিয়েছে, ঠিক আছে? এরপরে আপনার এখানে আছে হচ্ছে আপনার লং টার্ম ভিসা অ্যাপ্লিকেশন, যেহেতু আপনার লং টার্ম ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনটা দিবেন এখন সবার। শাহান আপু অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন না?
লেনা জি ভাইয়া। ফাতেমা, আপনারা তো হ্যাঁ অনলাইন হ্যাঁ জি করেছেন ভাই, তাই না? অনলাইন যারা অ্যাপ্লিকেশন। ডকুমেন্ট সাবমিশন হ্যাঁ করেছেন হ্যাঁ অনলাইন অ্যাপ্লিকেশন টার্ম দিবেন, লং টাইম আলাদা একটা কার্সর এরকম চলে আসবে। জি, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হ্যাঁ, হবে। এটা আপনার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা। এখানে আপনার বেবি থাকলে এখানে আপনি দেখেন ইংলিশ ডয়েস এবং ইংলিশ ভার্সনটা করে নেবেন। অটো গুগল ট্রান্সলেটরটা না করাই বলে, এখানে অপশন আছে ডয়েস এবং ইংলিশটা অপশন আছে, ঠিক আছে। এরপর আপনি যখন সেভ করবেন, সেভ অপশনে চলে যাবেন এবং এখানে একটা জেসন ফাইল থাকবে আপনার, ঠিক আছে। সেটা আপনি অটোমেটিকলি এই যদি কোনো মনে করেন ভুল থাকে সেটা আপনি কারেকশন করতে পারবেন এই ইম্পোর্ট ডাটা দিয়ে জেসন ফাইলটা আপনি আপলোড দিলে এটা অটোমেটিকলি এখানে বসে যাবে। সেটা কিভাবে পাবেন? আপনি প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ফিল আপ করার পরে এখানে আপনি সেভে যাবেন, ফার্দার যাবেন, সেভ হইলে পিডিএফটা ডাউনলোড হবে, আর সেভে গেলে আপনার এই ফার্দারে গেলে আপনার একটা জেসন ফাইল আপলোড হবে। চাইলে আপনি পরবর্তীতে এখানে ইম্পোর্টে গিয়ে এটা আপলোড দিয়ে ডাটা আপনি এডিট করতে পারেন, ঠিক আছে। এইগুলো আপনাদের ফর্ম। তারপরে কি আছে এখন ওখানে যান। সময় আপনার চেক লিস্টটা দেখান। ফর্মের পরে আপনার আছে একটা হ্যাঁ, এরপরে আছে সাইন ডিক্লারেশন। সাইন ডিক্লারেশন একটা পেজ আছে। সাইন ডিক্লারেশন পেজটা আমি দেখিয়ে দিচ্ছি। সাইন ডিক্লারেশন হচ্ছে এখানে দেখেন আপনারা এরকম একটা ডিক্লারেশন পেজ থাকবে আপনার, ঠিক আছে। এটাকে বলা হয় সাইন ডিক্লারেশন। এডিশনাল ইনফরমেশন, এখানে নাম, প্রেজেন্ট অ্যাড্রেস, পোস্টাল কোড লিখে এখানে সাইন দিবেন ঢাকা, এখানে সিগনেচার, এখানে ডেট দিবেন, ঠিক আছে। এরপরে কি আছে সুমাইয়া জান? আচ্ছা, সাথী হাসনাত একটা হ্যান্ড রাইজ করেছে অনেকক্ষণ ধরে। সাথী হাসনাত, আপনি কোশ্চেন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, আমার হচ্ছে আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করেছি মে মাসে। তো আমার হচ্ছে কয়েকটা ব্যাপার জানার ছিল। সেটা হচ্ছে আমার বার্থ সার্টিফিকেটে আর পাসপোর্টে পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা। আমার বার্থ সার্টিফিকেটটা আমার অনেক আগেকার করা ছিল, তখন হচ্ছে অনলাইন বেস ছিল না। পরে আবার অনলাইন করার পর হচ্ছে আবার নতুন করে পাইছি, কিন্তু তখনও ওই পার্মানেন্ট অ্যাড্রেসটা চেঞ্জ করিনি, বাবার বাড়ি রয়ে গেছে। তো ওইটা কি আমার এম্বাসিতে কোনো প্রবলেম করবে নাকি কারেকশন করতে হবে? 2 নাম্বার হচ্ছে আমার পাসপোর্টের বার্থ প্লেস ভুল হয়েছে। রিসেন্টলি পাসপোর্ট করছি, 10 বছর মেয়াদে ই পাসপোর্ট। তো তারপর আমার বার্থ প্লেসটা ভুল হয়েছে, আমার নিজের জেলা না দিয়ে আমার শ্বশুর বাড়ির জেলা দেওয়া হয়েছে। তো আমি ওইটা দিয়েই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তারপর আবার হচ্ছে ডাটা চেঞ্জের জন্য অ্যাপ্লিকেশন করে রাখছি, আবার পাসপোর্ট কারেকশন করতে দিচ্ছি। সেটাও 1 মাসের বেশি হয়ে গেছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত পেন্ডিং ব্যাকএন্ড ভেরিফিকেশন দেখাইতেছে। তো ডাটা কারেকশনের সময়, ডাটা চেঞ্জের সময় এটা অনেক সময় লাগে, কারো 6 মাস লাগে। আমি তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলছি, যদি 6-7 মাস ধরে, তাহলে আমার হচ্ছে নভেম্বর ডিসেম্বরের দিকে আমি ডকুমেন্ট সাবমিশনের মেল পাইতে পারি। আর যদি 8-9 মাস ধরি, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে। তো আমার যদি তখনো পর্যন্ত পাসপোর্টটা না পাই, নতুন পাসপোর্ট, আমি কি আমার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেব, নাকি হচ্ছে আমার কাছে যে পাসপোর্ট আছে ওইটা নিয়ে আমি ইন্টারভিউ ফেস করবো, তারপর হচ্ছে আমি ডিটেলস খুলে বলবো? আচ্ছা, আমরা কোনটা একটা করা উচিত? ইসলামের প্রথম কোশ্চেন কি ছিল আপনার? প্রথম কোশ্চেন কি ছিল? বার্থ সার্টিফিকেটের পার্মানেন্ট অ্যাড্রেস আর হচ্ছে পাসপোর্টের পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা। পাসপোর্টের পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আর বার্থ সার্টিফিকেটের পার্মানেন্ট অ্যাড্রেস আমার বাবার বাড়ি। এটা অনেকে করে থাকেন। আমার ওই শাহানাপু একজন কথা বলছে যে অনেকে, না না ভাইয়া, এটাই কোনো সমস্যা নেই। না সেটাই বলছে। হ্যাঁ, পাসপোর্ট করার সময় অনেকে পার্মানেন্ট অ্যাড্রেস শ্বশুর বাড়ি দিয়ে থাকে। এটা আহামরি বিষয় না। যখন আপনাকে ইন্টারভিউতে
জিজ্ঞেস করবে যে আপনি কেন দিলেন, তখন আপনি বলবেন যে আমাদের বাংলাদেশিদের বা আমরা নর্মালি শ্বশুর বাড়িকে পার্মানেন্ট অ্যাড্রেস বলে থাকি, ঠিক আছে। শ্বশুর বাড়ি থেকে যখন আমি করেছি পাসপোর্টটা, তখন আমি শ্বশুর বাড়ি দিয়েছি। এটা 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 মেজর কোনো প্রবলেম না। তারপরে দ্বিতীয় কোশ্চেন সাথী হাসনাত। ভাইয়া দ্বিতীয় কোশ্চেন যা করলাম সেটা তো তার ভুল হয়েছে, কারণ তার যে আমি পাসপোর্টে সে আমি বলেছে শুনিনি যে কোশ্চেনটা, আমি শুনিনি, আবার একটু বলেন সাথী হাসনাত। কোশ্চেনটা হচ্ছে আমার পাসপোর্টের বার্থ প্লেস, জন্মস্থান ভুল হয়েছে। আমার বার্থ সার্টিফিকেটে, এনআইডি তে, সব ডকুমেন্টে হচ্ছে ঠিক আছে, কিন্তু আমি যখন পাসপোর্টটা করি সেটা আমার ভেরিফিকেশন ও আটেনে কোথাও কোনো ইয়া হয়নি, কিন্তু তারপর দেখা যাচ্ছে আমার বার্থ প্লেসটা ভুল হয়েছে আমার পাসপোর্টে। তো আমি সেটা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তারপর আবার হয়েছে আমি নতুন ডাটা চেঞ্জ করে নতুন পাসপোর্টের করতে দিচ্ছি। তো নতুন পাসপোর্ট হাতে পাইনি, কবে পাবো আমি সেটাও জানি না। এর মধ্যে যদি আমি হচ্ছে ডকুমেন্ট সাবমিশনের মেল পেয়ে যাই, তো আমি কি ওই আমার যে বার্থ প্লেস ভুল পাসপোর্টটা আছে ওইটা দিয়ে কি ইন্টারভিউ ফেস করব, নাকি আমি সাবমিশন মেল পাওয়ার সময়? আমি আপনার কোশ্চেনটা যতটুকু বুঝেছি সেটা হচ্ছে আপনার ডেট অফ বার্থের যে বার্থ প্লেস আর পাসপোর্টের বার্থ প্লেস আলাদা ছিল কি, রাইট? তো পরে আপনি নতুন পাসপোর্ট করতে দিয়েছেন ওই বার্থ প্লেসের, মানে বার্থ সার্টিফিকেটের বার্থ প্লেস অনুযায়ী, রাইট? হ্যাঁ। হ্যাঁ, তো প্রথম পাসপোর্ট যখন আপনি করেছেন, কারণ মানে এটা কি মেয়াদ ছিল, মেয়াদ থাকা আপনার এটা ই পাসপোর্ট ছিল নাকি? মানে যখন প্রথম পাসপোর্ট, এটা কি হ্যাঁ, ই পাসপোর্ট আমি যখন দেখছি ওই তার 1 মাসের মধ্যেই আবার করতে দিচ্ছি। তো দুটি পাসপোর্ট আপনার একসাথে হয়ে গেল না? নাম তো একই নাম, তাই না? পাসপোর্ট যদি আপনি নতুনটা পান হাতে তাহলে কোনো প্রবলেম হবে না, বা পাসপোর্টটা নতুনটা পাবেন কিনা সেটা তো বিষয়। আপনার বার্থ প্লেস শুধু ভিন্ন, তাই না? নতুন পাসপোর্ট আবার দিচ্ছেন করতে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো নতুন পাসপোর্ট দিচ্ছি সেটা নতুন হিসেবে না, ডাটা চেঞ্জ হিসেবে। হ্যাঁ, তো সেটা যদি আপনি মনে করেন ডকুমেন্ট সাবমিশনের পেয়ে যান, ঠিক আছে, তাহলে আপনি ডকুমেন্ট সাবমিশন করেন, কারণ এখনো 6-7 মাস আপনি কবে ডকুমেন্ট সাবমিশন করেছেন, মানে মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন কবে? মের 12 তারিখে। এর 12 তারিখ, তার মানে এখনো আপনার হাতে আরো 2-3 মাস আছে, তাই না? 6-7 মাস লাগে। লেয়ানা ফাতেমা, কত মাস লাগছে আপনার? স্যার আমার অলমোস্ট 6-7 মাস হওয়ার কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে পেয়ে গেছি আমি। হ্যাঁ, তাহলে আপনার সাথী হাসনাত আপনার প্রায় আরো 3-4 মাস আছে। 3-4 মাসের ভিতরে আপনি নতুন পাসপোর্ট পেয়ে যাবেন, তো সমস্যা নাই, ঠিক আছে? 3-4 মাসের, কারণ 1 মাস সময় লাগে। 6-7 মাস লাগবে। ভাইয়া যদি না পায় তাহলে কিন্তু ক্যান্সেল করে দেওয়াটাই বেটার, বাট কারণ এমবাসি কিন্তু এটাকে ধরবে। হাতে তো আরো 3 মাস আছে, তাই না? ওনার হাতে আরো 3 মাস আছে, উনি 3 মাসের ভিতরে। এটাই অনেকেই এই যে এটা অনেকেই ভুল করছে, তারা তার পাসপোর্ট করতে গিয়ে মানে তার বার্থ প্লেস দিয়ে দিচ্ছে শ্বশুরবাড়ি, কিন্তু এটা তো তারা ধরবে। এরকম অনেকেই আছে সমস্যায় পড়েছে, বার্থ সার্টিফিকেট মানে অনুযায়ী না দিয়ে শ্বশুরবাড়ির ঠিকানা মানে বার্থ প্লেস দিয়ে দিয়েছে। পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনারা শ্বশুরবাড়ি দেন, সমস্যা নাই, কিন্তু বার্থ প্লেসটা বার্থ দেওয়াটা প্লেস তো তার বাবা বাড়ি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সাথী হাসনাত আর কোনো কোশ্চেন আছে? আমি যদি হচ্ছে ইন্টারভিউর সময় আমার যে ডাটা চেঞ্জ করতে দিচ্ছি, পাসপোর্ট কারেকশন করতে দিচ্ছি, ওই স্লিপটা যদি নিয়ে যাই বা বলি আমি এটা করতে দিচ্ছি, তখন কি ওর অ্যাকাউন্টেন্স হবে? না, আমি ওইটা হবে না। জিনিসটা হচ্ছে আপনি যদি ডকুমেন্ট সাবমিশনের মেইলের কাছাকাছি চলে আসে 6 মাস, তখন যদি আপনি পাসপোর্ট না পান, তখন আপনি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে পারেন, বা ওদেরকে একটা মেইল দিতে পারেন এম্বাসিতে যে আমি এই সিচুয়েশনে হোয়াট ক্যান আই ডু, ঠিক আছে? আপনি যদি না দিতে পারেন আপনি কাউকে দিয়ে মেইলটা দেওয়াবেন, এটা আমি মনে করি আমার সাজেশন। বা তারপরও আপনি এটা আরো এক্সপার্ট আছে যারা, তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন, বাট আমার সাজেশন হচ্ছে আপনি এটা বেটার, আপনি যখন আপনার এম্বাসিতে মেইলের কাছাকাছি হয়ে যাবে তখন আপনি একটা সাজেশন, একটা মেইল দিবেন তাদেরকে যে আমার এই সিচুয়েশন, হোয়াট ক্যান আই ডু, তাই না? আমি কি করতে পারি। আর যদি দেখেন যে তার মধ্যে পাসপোর্ট চলে এসেছে, তা তো সমস্যা নাই। ঠিক কিনা লেয়ানা ফাতেমা, ঠিক কিনা? আমি যতটুকু বুঝেছি।
জি স্যার, জি স্যার। 2-3 মাস ওয়েট আরেক- করেন, 2-3 মাসের ভিতর যদি আপনি পান বললেন গুড, সমস্যা নেই। আর যদি না পান তখন এম্বাসিতে একটা মেল দিবেন। আর মেইল আইডি তো সবার কাছে জানা আছে কোন মেইল আইডি দিবেন। তারপর আমরা দরকার লাগলে আপনাকে বলে দিব কোন মেইল আইডিতে মেইল দিতে হবে। ওরা মেইল দিলে রিপ্লাই দেয়, তো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা আরেকটা ব্যাপার আচ্ছা বলেন, সাথী হাসনাত আর একটা কোশ্চেন আছে, বলেন। আরেকটা ব্যাপার হচ্ছে আমার বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন ডেট আর ইস্যু ডেট দুটো আলাদা আছে। কারণ হচ্ছে আমি তো যখন প্রথম করতে দিচ্ছি, তারপরে আবার হচ্ছে রিসেন্টলি কারেকশন করে নিচ্ছি, অনলাইন করে আবার নতুন করে দিচ্ছে। তো রেজিস্ট্রেশন ডেট আর ইস্যু ডেট আলাদা। তো এটা নাকি হয়, এটাই চাই এমবাসি। আমার বাচ্চার বার্থ সার্টিফিকেটে রেজিস্ট্রেশন ডেট আর ইস্যু ডেট সেম আছে। তো ওটা কি আবার নতুন করে ইয়া করে নিব যে ডেট আর ইস্যু ডেট, এটা তো কোনো, আমি মনে করি এটা কোনো সমস্যা হওয়ার কথা না। আপনার ইস্যু ডেট আর রেজিস্ট্রেশন ডেট তো এক জিনিস না। এক জিনিস না। ইস্যু আমি আজকেও নিতে পারি, তাই না? আমার বার্থ সার্টিফিকেট হারাই গেছে, আজকেও আমি গিয়ে আমার উপজেলা বা আপনার সিটি কর্পোরেশন গিয়ে আমি বার্থ সার্টিফিকেট নিতে পারি। তখন ডেট হবে আজকে, ইস্যু ডেট চেঞ্জ হয়। তাই না? হ্যাঁ, যখনই সে কাজ করবে তখন ইস্যু ডেট পড়বে। তখন ইস্যু ডেট হবে। এটা একটা জেনারেল জিনিস যে আমি যখনই আমি সিটি কর্পোরেশন অফিসে যাব, আজকে আমি যদি সার্টিফিকেটটা নেই, আজকে ডেটে দিবে, তার ডেট অফ বার্থ সেম ফিক্স থাকবে। এটা তো কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা কোনো সমস্যা নাই। ইস্যু ডেট আর রেজিস্ট্রেশন ডেট এক হইতে হবে। হ্যাঁ, তারপর কোলন সিটি সম্পর্কে কারো কোনো ইয়া আছে কিনা বা স্পাউস ভিসা পাইছে কিনা, এরকম শুনছি যে কোলন সিটিতে নাকি স্পাউস ভিসা দিতে একটু প্রবলেম করে, দিতে চায় না আর কি, তাই হয়েছে। তো অনেকেই বলছে যে পাশের সিটিতে বাসা নেওয়ার জন্য। আপনার হাজবেন্ড কি স্টুডেন্ট? হ্যাঁ, স্টুডেন্ট হলে সিটি টু সিটি ভেরি করে, এটা আপনি দেখে নেবেন। কথা সত্যি, যেমন হ্যামবুর্গে আমি যতদূর জানি হয়তো বা স্পাউস নিতে অনেক কষ্ট হয় বা নেওয়া যায় না, আমি শুনেছি। মানে এটা আপনি আলাদাভাবে আলাপ করে নেবেন, সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন আছে? সিটি ভেরি করে। হাতে হাসনাত আর কোশ্চেন? হ্যাঁ, ইসলাম বলেন, অনেকক্ষণ ধরে হাত। জি স্যার, আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমার যে পাসপোর্ট আছে, মানে প্রিভিয়াস পাসপোর্ট, সেটার মেয়াদ আর 1 মাস আছে। তো আমি রিসেন্টলি এটা আমি এই 2 দিনের মধ্যে হচ্ছে এটা আমি রিনিউ করতে দিব। এখন আমার যে পাসপোর্টটা আছে ওটা হচ্ছে আমার পার্মানেন্ট প্রেজেন্ট সব হচ্ছে আমার বাবার বাড়ি দেওয়া। হ্যাঁ, এখন যদি আমি রিনিউ করার সময় আমি চাচ্ছি ওটা বাবার বাড়িরই থাকুক, মানে যা আছে সব ঠিকই থাকবে, কিন্তু এখন আমাদের যে বাবার বাড়ির যে বাসার যে অ্যাড্রেসটা, হাউস নাম্বার, রোড নাম্বার, এগুলা না ওখান থেকে চেঞ্জ করে নতুন করে প্লেট লাগানো হয়েছে। তো এখন যদি আমি ওগুলা হচ্ছে আবার চেঞ্জ করি, সেক্ষেত্রে কি পাসপোর্টে কোনো প্রকার প্রবলেম হতে পারে? না, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন হচ্ছে আপনার হাজবেন্ডের বাসা, তাই না? ঢাকায় যদি না, আমি আমার বাবার বাসাটাই রাখতে চাচ্ছি, প্রেজেন্ট এন্ড অ্যাড্রেস এবং পার্মানেন্ট পার্মানেন্ট দুইটাই, তাই তো? জি, মানে আমার বাবার বাড়িতেই আছে, ওইটাই আমি রাখতে চাচ্ছি। কিন্তু আমার বাসার যে হোমের যে ইটা আছে না, প্লেট থাকে না, হাউস নাম্বার, রোড নাম্বার, ওইটা এখন না আমাদের ওইখান থেকে চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, মানে ইউনিয়ন থেকে চেঞ্জ করে দিচ্ছে, হাউস নাম্বারটা চেঞ্জ হয়েছে, রোড নাম্বার চেঞ্জ হয়েছে। তো এখন যদি আমি ওইগুলা চেঞ্জ করে এখন আবার পাসপোর্ট রিনিউ করতে যখন দিব, তখন ওইগুলা যদি আমি দেই, তাহলে কি কোনো সমস্যা হবে? সমস্যা পাসপোর্ট অফিসে যদি না হয় তাহলে তো সমস্যার কথা না। কারণ কি, আপনি তো এম্বাসিতে প্রিভিয়াস পাসপোর্টটা নিয়ে যাচ্ছেন না, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার দিয়ে। হ্যাঁ, ওটা স্যার আমি এখনো অ্যাপয়েন্টমেন্ট নেই নাই, আমি নিব, এই যে কয়েকদিন পরেই হচ্ছে আমি অ্যাপয়েন্টমেন্ট নিব। জি কোনো সমস্যা নাই। না, তাহলে তো আপনি প্রিভিয়াস পাসপোর্ট তো তারা দেখতে চাবে না। যদি অ্যাপয়েন্টমেন্ট নিতেন তাহলে হয়তো আগের পাসপোর্টটা নিয়ে যাইতেন, কারণ ওই পাসপোর্টের যে নাম্বারটা আছে সেটা তারা ভেরিফাই করে, মানে এটা কোনো প্রবলেম হবে না। তাহলে আপনার তো কোনো সমস্যাই নেই। আপনি তো নতুন, তাহলে কি স্যার আমি এই নাম্বার দিয়ে করে ফেলেন আপনার নতুন, কারণ এইটাই আপনার থাকবে যতদিন পর্যন্ত আপনার বাসা আছে, যেহেতু ওখানে ওই নাম্বারই থাকবে, ওই রোড নাম্বার থাকবে,
আপনি এইভাবেই করে ফেলেন। সেটাই বলছি, পুরোনোটা কারণ আমি তো এখনো রিনিউ করতে দেইনি, আমি কয়েকদিনের মধ্যে রিনিউর জন্য দিব। আপনি নতুনটাই দেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে, কোনো সমস্যা স্যার দেওয়ার পরে আমি পাসপোর্ট হাতে পাওয়ার পর কি আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করব? এটাই কি ভালো হয়? এটাই ভালো হয়, হ্যাঁ এটাই ভালো হয়। আচ্ছা, তাহলে আর কোনো পাসপোর্ট ছাড়া তো আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেনও না। পাসপোর্ট নাম্বার ছাড়া আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না। হ্যাঁ, আর যদি আমার প্রিভিয়াস পাসপোর্ট আছে, যদি আমি প্রিভিয়াস পাসপোর্ট দিয়ে আমি অ্যাপয়েন্টমেন্ট নেই, তাহলে তো প্রবলেম হবে এখানে, তাই না? না, তাহলেও প্রবলেম না হবে কেন না, সেটা নেবেন? আপনার তো মেয়াদও নেই। ভাইয়া প্রিভিয়াস তো মেয়াদ 1 মাস, সে যে নিবে সেটা সমস্যা 1 নাই, মাসে তো তার শেষই হয়ে যাবে। এটা সমস্যা নাই, আপনি হ্যাঁ 1 মাসও নিতে পারেন, কিন্তু সে যদি অ্যাপয়েন্টমেন্ট আপনি ডকুমেন্ট সাবমিশনে ইন্টারভিউর সময় ওই পাসপোর্টের মেয়াদ 12 মাস থাকতে হবে। হ্যাঁ 12 মাস থাকতে হবে। হ্যাঁ, 12 মাস থাকতে হবে, ইন্টারভিউ নতুন একটা করে নেবেন। এটা আপনি সমস্যা নাই, এটা আপনি নতুন পাসপোর্ট যেহেতু 1 মাসের মধ্যে পাবেন, ওইটা নেওয়ার পরে করেন, সমস্যা নাই। আর হ্যাঁ, সেটা কারণ কি স্যার, আমার পাসপোর্ট যখন চেঞ্জ করে আসবে, রিনিউ হয়ে আসবে, আমার বাসার হাউস নাম্বার, রোড নাম্বার চেঞ্জ হবে, আর আমার হাজবেন্ডের নাম বসবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তো তাহলে আরো ভালো, সমস্যা নেই, আপনি পাসপোর্ট দিয়ে নেন। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে স্যার। আমেনা খাতুন, আপনার কি কোশ্চেন আছে? স্যার আমার কোশ্চেন হলো যে ধরেন আমরা তো পরীক্ষা এখনো পর্যন্ত কেউ দেইনি, প্লাস মানে রেজিস্ট্রেশন নেই। হ্যাঁ, এখন ধরেন আমি রেজিস্ট্রেশন করলাম, মানে রেজিস্ট্রেশনের জন্য আমি ফর্ম ফিল আপের জন্য আমি গোথ ইনস্টিটিউটে অ্যাপ্লিকেশন সাবমিট করলাম, বাট আমি সিলেক্টেড হলাম না। এখন ধরেন আমি নভেম্বরের ডেট আছে, সেই ডেটে আমি যদি অ্যাপ্লাই করলাম, কিন্তু আমি এই আইনের জন্য হলাম না, তাহলে তো স্যার আমি পিছনে পড়ে গেলাম। আবার আমার অ্যাপ্লিকেশন যেদিন আমি করব, তারপর থেকে 8-7 মাস সময় লাগে মানে কল পেতে। স্যার তাহলে আমাদের কি করা উচিত? সুন্দর কোশ্চেন করেছে, আমি এই ব্যাপারে বলতাম আপনার, যেহেতু আপনার কোশ্চেনের ভিতরে আমার ডিসকাশনটা পড়ে গেছে। জিনিসটা হচ্ছে, আমি সাজেশন করব আপনারা প্ল্যান করবেন, ধরেন এখন থেকে তো ধরেন চিন্তা ভাবনা করবেন যে আমি আগামী বছর জার্মানি যাব, তাই না, স্পাউস বিষয়। আপনার উচিত হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েই রাখবেন। আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে এখন আপনি অ্যাপয়েন্টমেন্ট থেকে ইন্টারভিউ ডেট পর্যন্ত প্রায় 7-8 মাস 9 মাস লেগে যায়। তো 7-8 মাসে একটা লোক আইনস কমপ্লিট করা ইটস ভেরি ইজি। 2 থেকে 3 মাসের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে সাজেশন যে আপনি আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে এই কাজটা করবেন। আর যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ধরেন 4-5 মাস আগে, এখন আগস্টে লাস্ট চলে এসেছে, তাদের তো রিস্ক হয়ে যায়। তো চেষ্টা করবেন আপনি ওই যে আমি যেটা বলেছিলাম 9.00-তে স্টপ ওয়াচ দিয়ে, অথবা গুগলে সেট করা যায় টাইম সেট করে দিলে অথবা লাখ থাকলে আপনি চান্স পেয়ে যেতেও পারেন। বাট আমি সবাইকে সাজেশন করব যে আপনি এইভাবে টাইম নেবেন, যে আমার এমবাসিতে প্রায় 7-8 মাস সময় লাগবে, এই 7-8 মাসের ভিতরে আমার আইএলটিএস কমপ্লিট করতে হবে। আবার অনেকে আছেন ধরেন আগস্টে পরীক্ষা দিবেন, ঠিক আছে, আপনারা এখন অ্যাপয়েন্টমেন্ট নেননি, তাদের কিন্তু 1 বছর সময় মেয়াদ। এইগুলি একটু ক্যালকুলেশন করে নেবেন, আগামী আগস্টের ভিতরে আপনাকে ডাকতে হবে। আগস্ট পার হয়ে গেলে এটার মেয়াদ শেষ হয়ে যাবে, আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। বাট নর্মালি এম্বাসি ফ্যামিলি ইউনিয়ন ভিসা 7-8 মাস 9 মাসের ভিতরেই ডাকে, আপনি সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। বাট যারা ধরেন এই যে আগস্ট মাসে ধরেন অনেক 6 মাস আগে নিয়ে রাখছেন এম্বাসিতে, তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তারপরেও এটা সমস্যা নাই, আপনাকে মিসিং ডকুমেন্টস হিসাবে এম্বাসি দেখাবে, আপনাকে টাইম দিবে, এটা কোনো প্রবলেম নাই, আপনাকে সময় দিবে এম্বাসি, ঠিক আছে। আপনি যতক্ষণ পর্যন্ত এটা সাবমিট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এটা পেন্ডিং থাকবে। এটা কোনো বিগ ইস্যু না, এটা আপনারা ঘাবড়াবেন না, কোনো কিছু না। আপনি যখনই ভাইয়া এখন করোনার টাইমে টাইম দিত বেশি, আগে টাইম দিতে বেশি সমস্যা নাই। কিন্তু এখন অনেক সময় বলে দেয় একটা টাইম দিয়ে দেয় 1 মাসের ভিতরে আপনি জমা দিতে হবে আপনার সার্টিফিকেট। আচ্ছা ঠিক আছে, বাট আপনাকে রিভিউজ করবেন, যদি সে চান্সই না পায় পরীক্ষা দিতে, তাহলে তারপর আবার এমবাসির কাছ থেকে না সেক্ষেত্রে আবার এমবাসির কাছ থেকে আপনি বাড়াই আনবেন টাইম, এটা কোনো ব্যাপার না। আপনি এমবাসির সাথে কমিউনিকেশন করলে আপনাকে ভিসা রিফিউজ করবে না তারা, আপনার যেহেতু আইস আপনি এক্সপ্লেইন করবেন, আপনাকে আবার বাড়িয়ে দেবে, সময় বাড়িয়ে দেবে। এটা এমবাসির উপর ডিপেন্ড করে, আপনি যদি এমবাসিকে মেল দিয়ে কনভিন্স করতে পারেন এটা বিষয় না, ঠিক আছে। একটা মিসিং ডকুমেন্টস হিসেবে আপনি থাকবে এটা। হ্যাঁ বলেন আমেনা খাতুন। তাহলে
স্যার আপনার তাহলে সাজেশন হলো এখনই যারা 2023 তে যেতে যাচ্ছি তারা এখন থেকেই আমরা অ্যাপ্লিকেশন করব, ভিসার জন্য অ্যাপ্লিকেশনে করে দিব, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবো। হ্যাঁ, কারণ আপনার 6-7 মাস লাগবে আপনার কি অ্যাপয়েন্টমেন্টের ডকুমেন্ট সাবমিশনের মেইল পেতে, 6 থেকে 7 মাস। ওই যে লিয়ানা ফাতেমা প্রায় 6 মাস, তাই না? তো আপনি যদি আগে না ধরেন আপনি আগস্টে ধরেন আপনি সবচেয়ে বেটার হবে আপনি যদি চান্স পান, যেহেতু আপনার কথা আমি বলতেছি, আপনি আগস্টে যদি চান্স পান তাহলে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেন, ঠিক আছে না? বেটার হবে এটা আপনার জন্য। আগস্টে যদি পরীক্ষার জন্য চান্স পান আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান। হ্যাঁ, কিন্তু স্যার ধরেন আমার হাজবেন্ডের ওইখানে এখন সে যেহেতু একা থাকে তাই সে বড় অ্যাপার্টমেন্ট বা বাসা টাসা নেয়নি। হ্যাঁ, বলছে যে যেহেতু এটা একটা প্রসেসিং করতে সময় লাগবে, আমি নভেম্বর ডিসেম্বরের দিকে বাসাটা নিব। তখন কি স্যার এই যে এখানে তো অনেক ডকুমেন্টস আছে স্যার, তখন এগুলো কি করব? এই জিনিসগুলো তখন আগস্টের দিক নেন তাহলে আপনার যেটা ভালো হয়। আপনি আগস্টে সেপ্টেম্বরের দিক নেন, তাহলে সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বরে সে যদি বাসা নেয় তাতেও তো আপনি আরো 3-4 মাস পাবেন, কারণ 6-7 মাসের আগে ডকুমেন্ট সাবমিশনের মেইল আসে না, ঠিক আছে? জি স্যার, তার মানে ধরেন আমি জুলাই থেকে অগাস্টে যে অ্যাপ্লাই করে ফেলবো, তারপরে এটা প্রসেসিং এর জন্য বা মেইল আসতে আমার কতদিন সময় লাগবে? 6-7 মাস সময় লাগবে, আগস্টে বা সেপ্টেম্বরের দিক। আগস্টে আপনি আগে আইএনসি চান্স পেলে নিয়ে নেন, ঠিক আছে? এরপরে আপনার অটোমেটিকলি 6 মাস পরে আপনি হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ, মহিসলাম বলেন। স্যার সরি ডিস্টার্ব করতেছি, সেটা হচ্ছে স্যার একটা কোশ্চেন ছিল যে আমি যদি 1-2 মাস পর আমার কাছে পাসপোর্টটা আসে রিনিউ হয়ে, তারপর যদি আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করি, তাহলে আমি এক্সামটা কয় মাস পরে দিলে আমার জন্য ভালো হয়? এই 1 বছরের টাইমটা আমার কাছে থাকবে? হ্যাঁ, আপনি তাহলে আপনি নভেম্বরে দেন, আগস্টে না দিয়ে। না, আগস্টে তো আমি স্যার দিতেও পারবো না, তাহলে নভেম্বরে যদি আমি দেই। অক্টোবরে মানে পরীক্ষার ডেট কবে? অক্টোবর নভেম্বর? নভেম্বরের লাস্টে। নভেম্বরের লাস্টে, তাহলে নভেম্বরটা দেন আপনি আগস্ট সেপ্টেম্বরের দিক বা সেপ্টেম্বরের দিক আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন, নভেম্বরে আপনি দেন, সমস্যা নেই। তাহলে স্যার আমার কোনো 1 বছর মেয়াদটা থেকে যাবে অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে, তাই না? সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না। আচ্ছা, ইনশাআল্লাহ স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার সার্টিফিকেট A1 এর কথাটা আমি বলে ফেলছি। ম্যারেজ সার্টিফিকেট আপনি অলরেডি শাহানাজ শারমিন বলেছে, বার্থ সার্টিফিকেটের কথা বলা হয়েছে, ঠিক আছে? ইফ অ্যাপ্লিকেবল অ্যাকর্ডিং টু চিলড্রেনের বার্থ সার্টিফিকেট, যারা চিলড্রেন আছে তাদেরকে বার্থ সার্টিফিকেট লাগবে। তো কপি অফ পাসপোর্ট ডাটা পেজ, পাসপোর্টও দিবেন, ডাটা পেজও থাকবে। এগুলো কিন্তু সব 2 কপি করে, তাই না? রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ ইউর স্পাউস লিভিং ইন জার্মানি। আচ্ছা, এখান থেকে শাহানাজ শারমিন বলেন। শাহানাজ শারমিন যত বিষয় পেয়েছেন, আপনি কি কি দিয়েছেন এখানে আপনার স্পাউসের, তারপরে কপি স্পাউস বার্থ, এখান থেকে শুরু করেন। হ্যাঁ জি ভাইয়া, সেটা হচ্ছে এটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইউর স্পাউস। আমার হাজবেন্ডের যে ওখানে বাস করছে তার একটা সার্টিফিকেট থাকবে, এটা সবাই যার যার হাজবেন্ড আছে সবারই সেরকম থাকবে, সেটা সার্টিফিকেটটা জমা দিতে হবে। তারপরে হচ্ছে স্পাউস ভ্যালিড জার্মান রেসিডেন্ট পারমিট, এটা হচ্ছে তাদের আমাদের যেমন স্মার্ট কার্ড না, ওরকম ওদের একটা কার্ড থাকে, প্লাস্টিক কার্ড। ওটায় যেমন যার যার মেয়াদ অনুযায়ী, কেউ 2 বছরের পায়, সেই অনুযায়ী এরকম রেসিডেন্ট পারমিট একটা কার্ড, তার কপি লাগবে। তারপর হচ্ছে এগ্রিমেন্ট অফ ফিউচার মিউচুয়াল রিলেশন জার্মানি ফিয়ার স্পাউস। হ্যাঁ, জার্মানির যে সিটিজেন সেই সিটিজেন তার অবশ্যই একটা কাগজ আছে ওইখানে, ওই কাগজটা আপনার দিতে হবে। এগুলো সবই যার যার হাজবেন্ড জার্মান থেকে পিডিএফ করে পাঠাবে যার যার মেইলে, ওটা আপনি পিডিএফ করে আবার এমবাসিতে জমা দিতে হবে। ধরেন আমার হাজবেন্ড অ্যাকোমোডেশনের এটা দিতে পারবে না, এগ্রিমেন্টটা দিতে পারবে না। হ্যাঁ, তো এটা ছাড়া কি আমি অ্যাপ্লাই করতে পারবো না? মানে অ্যাকোমোডেশনের যে এগ্রিমেন্টটা সেটা আমার হাজবেন্ডের না। হ্যাঁ, তো এটা ছাড়া কি আমি অ্যাপ্লাই করতে পারবো না? এখন অ্যাপ্লাই আপনি সবই করতে পারবেন, বাট আপনি এগুলো যে আপনার মেইল আসার পর অনেকে আছে অনেক কিছু বাদ দিয়ে তারা পিডিএফ করে, পরবর্তীতে কি করে এমবাসি থেকে হয় কল দেয়, নয়তো আপনাকে মেইল করবে যে আপনি এই কাগজগুলো দেওয়া হয়নি, বা আপনার যখন আপনাকে একটা ডেট দিতে এই যে আপনার ইন্টারভিউ তখন নিয়ে যেতে বলবে।
সরাসরি নিয়ে যেতে বলবে, আর নয়তো আপনাকে পিডিএফ করে পাঠাতে বলবে। এটা করবেই, কারণ ওরা আর কিছু কিছু কাগজ শুধু আপনার মিসিং করে, সেটা হলো আইনস আর আপনার হচ্ছে যে বাসাও এখন নাকি করে না, কিন্তু আমি যখন মানে এটা তো অনেক আমারটা তো অনেকদিন প্রসেসিং চলছিল, তো আমার সাথে কয়েকজন তারা কেউ কেউ আছে যে হাজবেন্ড বাসা পায়নি, 1 বছর ধরে বাসা খুঁজছে, যার মানে বাসাটা নিয়ে অনেক ঝামেলা হয়। অনেকের এমনও গেছে যে বাসা 1 বছর লেগে গেছে পেতে। তো তখন বাসার মিসিং ডকুমেন্টস আপনি বেশি দিন রাখতে পারবেন না, কারণ কি আপনার যদি আইন সার্টিফিকেট হয়ে যায়, সব হয়ে যায়, বাসার জন্য তারা কতদিন, আপনার বাসাটা আপনি তো যাবেন তার বাসায় থাকতে হবে, দুজনে বাসা না থাকলে তো আপনার যেমন আইনস দরকার তেমন তো বাসাটাও দরকার। না, মোট কথা এই যে আপনার ডকুমেন্টসে যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এই লিস্টের সবকটি ডকুমেন্টসই আপনার লাগবে। আপনি হয়তো এগুলো অ্যাপয়েন্টমেন্টের দিন যে নিয়ে যেতে হবে, নাকি আমি যখন নাকি অ্যাপ্লিকেশন সাবমিট করব না, আপনি ডকুমেন্ট সাবমিশন যদি করেন তখনই লাগবে। তখনই ডকুমেন্ট সাবমিশনে যদি সবকিছু তারা দেখে ফুলফিল আছে, তাহলে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে। আর যদি কোনো ডকুমেন্টস মিসিং থাকে, তখন তারা মেইল দিবে অথবা ফোন দিয়ে জানিয়ে দিবে যে এই ডকুমেন্টস গুলি আপনার মিসিং আছে, আমাকে মেইল করেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, হয় বলবে মেইল করেন, নয়তো বলবে আপনি ইন্টারভিউ দিয়ে নিয়ে আসতে হবে। আপনার এই ডকুমেন্টস গুলি সবকিছু পূর্ণ না হওয়া পর্যন্ত তারা আপনাকে ডাকবে না, ঠিক আছে? ইন্টারভিউ নেবেন। এখন এটা এই কাগজগুলো কি স্যার সব মানে প্রিন্ট করে তারপর দিতে হবে, তাই না? স্ক্যান করে এটা পিডিএফ করে মেইলে দিতে হয় আপনাকে। লেয়ানা ফাতেমা বলবে 10 এমবির ভিতরে 10 এমবির ভিতরে আপনার এইগুলো সব যত হাজবেন্ডের কাগজ সবকিছু 10 এমবির ভিতরে তাদের পিডিএফ করতে হবে। তার একটা এমবি সব আমরা সিরিয়ালি যাই, শাহানা স্বামী, তারপরে সিরিয়ালি যান, তারপরে আপনি ওইটা নিয়ে কথা বলবো আমরা কিভাবে দিতে হবে ডকুমেন্ট সাবমিশন। আচ্ছা, তারপর হচ্ছে কপি অফ দা ভ্যালিড এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। এটা হচ্ছে হাজবেন্ড যে সেখানে জব করে তার একটা জব সার্টিফিকেট, যে আসলে সে জব করে, তার স্যালারি সার্টিফিকেটটা চায় না, আপনার জব সার্টিফিকেট দিতেই হবে, ঠিক আছে? এই সার্টিফিকেটটা দিতে হবে। তারপরে হচ্ছে ফটোকপি পেজ, এটা হচ্ছে এই যে আপনার হাজবেন্ড যে পাসপোর্ট, আপনার বিয়ের টাইমে যে পাসপোর্টটা ওইটা লাগবে। এমন আছে অনেক হাজবেন্ড, আমার বিয়ে হয়েছে 10-12 বছর, আমার হাজবেন্ডের বিয়ের সময় পাসপোর্ট ছিল, তারপর তো অবশ্যই নতুন নতুন পাসপোর্ট হয়েছে। তাহলে কি করতে হবে, আপনার হাজবেন্ড যখন বিয়ে করছে ওই পাসপোর্টটার ফুল ডাটাবেস থেকে শুরু করে প্রতিটা পেজের ফটোকপি লাগবে, প্রতিটা পেজ। এভাবে আপনার হাজবেন্ডের যদি 3-4টা পাসপোর্ট থাকে, সবগুলো নতুন বিয়েরটা সম্পূর্ণ ফুল লাগবে আপনার প্রতিটা পেজ, আর নতুন গুলোর আপনার ডাটাবেস লাগবে প্রতিটার। হ্যাঁ, নতুন যেগুলো থাকবে ওইগুলো, বাট বিয়েরটা আপনার ফুল একদম পাসপোর্টের যতগুলো পাসপোর্টের ভাইয়া কয়টা পেজ থাকে একটা পাসপোর্টে? প্রায় এখন আপনার 48টা থাকে, 64 থাকে। জিনিসটা হচ্ছে আপনার এমটি পেজ সহ অথবা দেওয়া লাগে দিতে হয়। হ্যাঁ, কারণ কি কারণ ওরা দেখে বিয়ের দিন আপনার হাজবেন্ড যে বাংলাদেশে বিয়ে করতে আসছে, আমারটা যেভাবে দেখছে, আমার হাজবেন্ড যে তারিখে আসছে ওই মানে ধরেন আমার হাজবেন্ড বিয়ে করছে অক্টোবরে, তার অক্টোবরের 10 তারিখ আসছে, আর বিয়ে করছে ধরেন 20 তারিখ বা নভেম্বরে, তো অক্টোবরে সে আসলে বাংলাদেশে আসছে কিনা এটা তারা দেখবে। পাসপোর্টের ভিতরে অবশ্যই সিল আছে সে বাংলাদেশে আসছে, আবার সে যে চলে গিয়েছে সেটাও দেখবে। এর জন্য ওরা কি করে, ওই বিয়ের যে পাসপোর্ট ওইটা সম্পূর্ণ পেজ লাগে, একদম ডাটাবেস থেকে শুরু করে শেষ পেজ পর্যন্ত। তারপরে যে নতুন নতুন পাসপোর্ট ওইগুলো শুধু ডাটাবেস নেয়, অন্য কিছু নেয় না। পরবর্তীতে স্কেচ ম্যাপ হচ্ছে আপনার বাসার, আপনার বাবা বাড়ির একটা, আপনার শ্বশুর বাড়ির একটা, আপনার কাজী অফিসের একটা। এখন অনেকের আছে এমন যে আমার বাবা বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে, আবার আমার শ্বশুরই থাকার পর আমি আমার হাজবেন্ড নিয়ে ঢাকায় থাকি, আমার শ্বশুর বাড়ি গ্রামে, আমার বাবা বাড়ি গ্রামে, বাট আমি থাকি ঢাকা, আমার একটা অ্যাড্রেস। এরকম সবগুলো অ্যাড্রেসই আপনার ম্যাপ করে দিতে হবে, আর আপনার কাজী যেখানে বিয়ে হবে সেই কাজী অফিসের অ্যাড্রেস দিতে হবে। সুমাইয়া, আমার ম্যাপটা দেখান। এরকম ধরনের ম্যাপ আপনাদের থাকবে, ঠিক আছে? আর আপনারা চাইলে গুগল ম্যাপ থেকেও আপনারা এটা দেখায় নিতে পারেন। মোটামুটি এই ধরনের এরকম করে ম্যাপগুলি আপনার লিখে দিতে হবে, ঠিক আছে? যে কোথায় আপনার এটা কেন দেয়, এটা হচ্ছে আপনার এমবাসি থেকে ভেরিফিকেশন যায়, তারা যাতে আপনাকে আপনার বাসাটা খুঁজে পেতে সুবিধা হয়, সেই জন্য এটা আপনাকে দেয়, ঠিক আছে? আপনার কাছে করে। হ্যাঁ, মৌ খান একটা কোশ্চেন করতে যাচ্ছে এখানে। মৌ খান বলেন। স্যার, আপু একটু আগে যে বললো হাজবেন্ডের পাসপোর্টের
ব্যাপারে। তো হাজবেন্ডের বিয়ের পরে যদি স্যার পাসপোর্ট করা হয় তখন কি করবে? তাহলে তো আর লাগবে না, তাহলে তো আর দরকার নেই, এটা তো তাহলে জায়েজ আছে, তাহলে তো আর লাগতেছে না, আচ্ছা, তাই মানে না? তার ফার্স্ট পাসপোর্টই যদি বিয়ের পরে করা হয়। আর সেটাই তো বললাম, তাহলে তো আর আচ্ছা, লাগতেছে না, তাহলে তো আর লাগতেছে না তাহলে তো দরকার নেই। আপনি পাসপোর্টের ছবি জি দিয়ে সবকিছু দিয়ে দেবেন, বলছে তখন আমি তো তারা বুঝতে পারি দেখবে নাই। যে, তখন তো সে দেখবে যে পাসপোর্টটা বিয়ের পরে করা হয়েছে। কি? জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। সমস্যা তো থ্যাংক নাই। ইউ স্যার। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, পরের ডকুমেন্টস কি আছে সুমাইয়া? পরের পেজে যান। শাহানা শারমিন বলেন। হ্যাঁ জি ভাইয়া বলেন। এরপর আছে এফিডেভিট বিফোর নোটারি পাবলিক ও আচ্ছা রিগার্ডিং, আচ্ছা আচ্ছা, এটা আপনার এগুলো দরকার হচ্ছে নাই, ভাইয়া যারা চেঞ্জ যারা নাম করবেন, হ্যাঁ, যারা আমাদের নাম যাদের চেঞ্জ করবেন তারা। হ্যাঁ, ডিভোর্স না হয় এই টাইপের না থাকলে এগুলো দরকার নেই ভাইয়া। এটা হচ্ছে যারা ডিভোর্স হয়েছে তারপরে বাচ্চা আছে ওই ঘরে, এইসব অ্যাপ্লিকেশন কাহিনী। মাইনর চিলড্রেন, এগুলি আসলে দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের ডকুমেন্ট সাবমিশনের মোটামুটি শেষ, ঠিক আছে? স্কেচনেট পর্যন্তই হচ্ছে আমাদের যারা ফ্যামিলি ইউনিয়ন সাধারণত যাদের তাদের স্কেচনেট পর্যন্তই হচ্ছে সম্পূর্ণ, রাইট রাইট। প্রথম থেকে স্কেচনেট। এখন আপনার পিডিএফ ভার্সন একটা ওয়েবসাইট পাওয়া যায়, দেখবেন স্যাম্পল পিডিএফ নামে, ওইখানে মার্চ করা যায়, ডকুমেন্ট গুলি মার্চ করে যদি বেশি হয় রিসাইজিং আছে, গুগলে সার্চ দিলে হবে, ঠিক আছে? রিসাইজিং পিডিএফ, ওইখানে গিয়ে আপনি পিডিএফটা 10 MB এর নিচে করবেন, ঠিক আছে? প্রত্যেকটা মানে পুরো একসাথে করে ওখানে দেখবেন বাইন্ডিং পিডিএফ নামে একটা আছে, ওখানে করার পরে আপনি আবার রিসাইজও করতে পারবেন। আপনি 10 MB নিচে হতে হবে, ঠিক আছে? ওটা ওদের সিস্টেমে 10 MB উপরে অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে? সো 10 MB নিচে হতে হবে জিনিস। এই এইখানে সব আমাদের কিছু যদি আমার হাজবেন্ড করে আমার ইমেল থেকে মেইল করে তাহলে তো কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা নেই। মানে মেইলটা সাধারণত সব যত মেইল আছে সব আমার মেইল থেকে করতে হবে তাই না? হ্যাঁ, আপনি মেল শেয়ার করবেন, আমার কথা জি হলো জি অ্যাপয়েন্টমেন্ট যে মেল দিয়ে নিবেন জি সেই মেলে কমিউনিকেশন করতে হবে, সেটা জি হাজবেন্ডের হোক আপনার হোক, ইট ডাজন্ট ম্যাটার, সে যারই হোক। আচ্ছা আচ্ছা যার সরি মেলটা ভাইয়া, দিয়ে আমি কি করবেন। বের হতে পারবো একটু? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। তো যার মেলটা দিয়ে করতে হবে সেই মেলটা দিয়ে আপনি করবেন। আচ্ছা, ডকুমেন্ট সাবমিশনে হালকা একটু আমি নেব। লেয়ানা ফাতেমা, আমরা যা বলেছি, আপনি তো রিসেন্টলি ডকুমেন্ট সাবমিশন করেছেন, তাই না? আপনাকে কতদিন সময় দিয়েছিল ডকুমেন্ট সাবমিশনের জন্য? হ্যালো লেয়ানা ফাতেমা, শুনতে পাচ্ছেন আমার কথা? লেয়ানা ফাতেমা আমরা শুনতে পাচ্ছেন? আমরা করে দেই। আচ্ছা, সাবরিনা আপু আছে আমাদের জার্মানি, ওনার কোনো কিছু লাগে না। এখন যে কারো হাজবেন্ড যদি আপনার ইসে থাকে, ধরেন জার্মানি থাকে, ঠিক আছে, তো তার কিন্তু কোনো কিছু দরকার হয় না। সাবরিনা আপু কি কি দিছিলেন আপনি ডকুমেন্ট, যদি কারো এরকম থাকে ব্লু কার্ড ধারী? স্যার আমি স্যার শুনেছি যে এটা নাকি এখন অফ করে দিয়েছে, এখন নাকি সবার A1 লাগে। না না না, ব্লু কার্ড ধারী এখনো না, অফ করেন। না, উল্টা, হ্যাঁ উল্টা এমন হয়েছে যারা হচ্ছে ব্লু কার্ড হোল্ডার ওদের অফিস থেকে যদি ওয়াইফের জন্য রিকোয়েস্ট করা হয় তখন হচ্ছে ভিসা প্রসেসিংটা আরো ফাস্ট হয়। তখন হচ্ছে পার্টনার যে অফিসে থাকে ওই অফিসে 700 ইউরোর মতো খরচ করে আম, বাংলাদেশ এম্বাসিতে অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা হচ্ছে মানে অ্যাপ্লিকেশন পাঠায়। নর্মালি যেরকম হয় বাংলাদেশ থেকে এখানে আসার জন্য অ্যাপ্লিকেশন করা হয় ভিসার জন্য, ওটা ওরা উল্টা করে। তখন দেখা যায় যে মানে 1 মাসের মধ্যে ভিসাটা হয়ে যায়। আর স্যার এটা আমার ব্লু কার্ড ধারীদের জন্য, ব্লু কার্ড ধারীদের জন্য জি এটা জি 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 ঠিক আছে, কিন্তু নর্মালদের জন্য এটা না, ঠিক আছে? এটা না, হ্যাঁ। আর আপু যে কথাগুলো বলছিল যে নিকানামা বা হচ্ছে বিয়ের কাগজপত্র বা কাজীর বাড়ির ম্যাপ বা বাবার বাড়ির ম্যাপ, ওইটার সাথে আমার যেগুলা মানে আপু বলার পরে যেগুলো আমার লাগছে সেটা হচ্ছে আমার বিয়ের ছবি চাইছিল ওরা, ফ্যামিলির সাথে আমার বিয়ের ছবি। এটা এটা হচ্ছে আপুর সাথে আমার মিলে নাই, এটা আমার দেয়া লাগছিল।
আর হচ্ছে নিকানামাটা আমার নোটারি করা লাগছিল, যেটা আমি ইংলিশে ট্রান্সলেট করে জমা দিছি, ওইটা ওরা হ্যাঁ, বলছিল ইংলিশে ট্রান্সলেট করলে তো নোটারি করতেই হবে, আপনি নোটারির সাথে নোটারি করতে করবে হয়। না, নোটারি করতে হবে। হ্যাঁ, যেখান আপু থেকে নোটারি কি সবগুলো করতে হয়েছে? নিকানামার মানে সবকিছু যেগুলো দিয়েছে সবকিছু? যেগুলি ইংলিশ করতে হবে ইসলাম, যেগুলি ইংলিশ করবেন নিকানামার আচ্ছা তো ইংলিশ করতে হয়, শুধু ওইটাই আর কি। হ্যাঁ। আচ্ছা আর স্যার, আরেকটা আমি তো যেটা সবগুলো করে ফেলেছি, কোনো সমস্যা হবে? না না, সমস্যা না না, হ্যাঁ, আচ্ছা, আমার তো সবকিছু করে দিয়েছে, আমি দিয়ে দিচ্ছি, সবগুলা করে ফেলছে এখন। আচ্ছা, এটা সমস্যা নাই, ওটা কোনো আর ব্যাপার না। এটার সাথে আমার যেটা লাগছিল সেটা হচ্ছে, যেহেতু আমার বেবি ছিল, তো আমার বেবির জন্য পাওয়ার অফ অ্যাটর্নির একটা কাগজ লাগছে, যেটা আমার হাজবেন্ডের সিগনেচার করা এবং নোটারি করা ছিল। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে আমাদের ফ্যামিলি ইউনিয়ন বিষয় সংক্রান্ত? স্যার, আমাকে না একটা আপু মানে ভুল ইনফরমেশন দিয়েছিল, এখন যে বুঝতে পারলাম, আমাকে বলছিল যে নোটারি লাগবে না, ফরেন মিনিস্ট্রি করতে হবে, এটা বলছিল। ফরেন মিনিস্ট্রি করলেও আপনার সমস্যা নাই, কিন্তু জিনিসটা হচ্ছে যেখান থেকে আপনি বাংলা টু ইংলিশ জি। করবেন, যে নোটারি থেকে আপনি তো চাইলেই বাংলা টু ইংলিশ করতে পারবেন না, অথরাইজেশন বাংলাদেশ গভর্নমেন্টের বা যে কোনো গভর্নমেন্ট, এটা আপনি জার্মানি থেকে করে নিয়ে আসতে পারেন, সমস্যা নাই। তো সেখানকার আপনার কি উকিলের বা ওই যে আপনার নোটারি যারা করে ওইখান থেকে নোটারি করে নিয়ে আসবে। আর যে ডকুমেন্টসটা আপনার অলরেডি জেনুইন, যেমন বার্থ সার্টিফিকেট এখন ইংলিশে দেয়, এটা নোটারি করার দরকার নাই, কারণ বার্থ সার্টিফিকেট সিটি কর্পোরেশন থেকে এখন ইংলিশে প্রোভাইড করতেছে। যে ডকুমেন্টস গুলি ইংলিশে আছে অলরেডি, সেগুলি নোটারি দরকার নেই। আর যেগুলি বাংলায় আছে, বাংলা টু ইংলিশে নিতে হবে, তারাই আপনাকে ট্রান্সলেট করে নোটারি করে দিবে। দ্যাটস ইট। আচ্ছা, আমি স্যার হচ্ছে ওই যে আমি একটা দোকান, আমাদের ওখানকার মানে মার বাড়ির ওখানকার একটা দোকান আছে, যেখানে ইংলিশে সব ট্রান্সলেট করে ওরা, ওইখানে করে দেন হচ্ছে কোর্টে যে উকিল দিয়ে আমি নোটারি করেছিলাম সবগুলা। ওকে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, সমস্যা নেই। আচ্ছা আর আচ্ছা, নোটারি করতে পারবে কারা? যারা অথরাইজ তারাই নোটারি জি করবে, জি জি, অথরাইজ না তারা করবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার আমার তো বার্থ সার্টিফিকেট নাই, আমার এনআইডি আছে, কোনো সমস্যা হবে কি? না, এনআইডি পাসপোর্ট থাকলে হয়, আপনার বাচ্চাদের বার্থ সার্টিফিকেট লাগে, আপনার এনআইডি দরকার হবে না, পাসপোর্ট থাকলে এনআইডির কোনো প্রয়োজন নাই, তাই না? পাসপোর্টই এনআইডির একটা মানে রূপ। আর বাচ্চার জন্য বার্থ সার্টিফিকেট লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বাচ্চার জন্য তো মাস্ট বার্থ সার্টিফিকেট লাগবে। যাই হোক, ফাহমিদা নিগার ঝিনুক একটা কোশ্চেন করবে, জি বলেন ঝিনুক। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার, আমার হচ্ছে বার্থ সার্টিফিকেটটা ওই যে লিমিটেড করা, তো এটার জন্য কি প্রবলেম হবে? না, প্রবলেম হওয়ার কথা না, সমস্যা নেই, এটা তো আপনার ইন্টারভিউ সময় দেখবে, কিন্তু আপনি তো বাকিটা স্ক্যানিং করে মানে কাভার দিবেন, তাই না? এটা জি শুধুমাত্র ইন্টারভিউ সময় আপনার দেখবে, এটা সমস্যা হবে না, কোনো সমস্যা। যাই হোক, আমরা যত ইনফরমেশন বললাম এখান থেকে হয়তো দু একটা ভুল ত্রুটি হতে পারে, বাট আমরা যারা এক্সপিরিয়েন্স থেকে আমরা কিছু ইনফরমেশন নিয়েছি, ঠিক না? সবকিছু যে রাইট হবে তাও না, বাট শাহানা শামিন আপু উনি ভিসা পেয়েছে অলরেডি, তার কাছ থেকে এক্সপিরিয়েন্স নিয়েছে। লিয়ানা ফাতেমা উনি ডকুমেন্ট সাবমিশন করেছে। মৌখান আছে, যারা যারা এখানে ডকুমেন্ট সাবমিশন করেছেন, ভিসা পেয়েছেন, ঠিক আছে, তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমিও যতটুকু জানি সবাই আমরা হেল্প করব। এছাড়া আমাদের ফ্যামিলি গ্রুপ আছে, যারা যারা গ্রুপ, আপনার অনেক গ্রুপ আছে, এখান থেকে আপনি কোশ্চেন দিয়ে ইনফরমেশন জেনে নিতে পারেন, ঠিক আছে? আমাদের মৌখানদের একটা গ্রুপ আছে ফ্যামিলি ইউনিয়নের, ওখান থেকে আপনি জয়েন হয়ে গ্রুপ জেনে নিতে পারেন, ঠিক আছে? আর আমাদের বিজলি গ্রুপ আছে, আমরা 10K তে পৌঁছে গেছি, এই জন্য সবাইকে ধন্যবাদ। আমি একটা পোস্ট দিয়ে দেবো এই উপলক্ষে, ঠিক আছে, যে আমাদের বিজলি গ্রুপ থেকে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজটা ইজিলি শিখতে পারবেন, এবং এটা আপনারা কি একজন অপরজনের সাথে শেয়ার করবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা স্যার, আমি যে নোটারি করে ফেলেছি, এখন তো আমার ফরেন মিনিস্ট্রির কোনো কিছুর দরকার নাই, তাই না? না না, দরকার নাই, আপনি আমার চেয়ে তো যারা এক্সপিরিয়েন্স তারা দরকার পাচ্ছে না, তাদের তো হ্যাঁ হ্যাঁ, অলরেডি ভিসা শুধু পেয়ে গেছে, তাই না? হ্যাঁ, যেহেতু নোটারি করে ফেলেছি সবগুলাই, মানে বাংলা ইংলিশ সবগুলোই করে ফেলেছি, এখন আর তাহলে অন্য কোনো কিছুরই দরকার হবে না। না, অন্য কারো কাছে দিতে পারবো না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সুমাইয়া রহমানকে দিয়ে দিচ্ছি, আপনি এটার সারাংশ বা সামারি টানেন, ঠিক আছে? ওকে সুমাইয়া রহমান। জি স্যার, ধন্যবাদ।
আশা করি আপনাদের সকলের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। জি আপু, থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য। তো আপনাদের সাইডে যেগুলো ছিল সবগুলোই কভার হয়ে গিয়েছে অলরেডি। তো অনেকে পরীক্ষার প্রস্তুতির কথা জিজ্ঞেস করেন, আর যে A1 পরীক্ষাটা কখন দিলে ভালো হয়। এটা আসলে ডকুমেন্ট সাবমিশন করার আগেও A1 এক্সামটা দিয়ে দিতে পারেন, বা ডকুমেন্ট সাবমিশন করার পরেও দিতে পারেন। এটা আসলে যেহেতু A1 পরীক্ষার সার্টিফিকেটে 1 বছরের পর্যন্ত মেয়াদ থাকে, তো আমার সাজেশন থাকবে আপনারা ডকুমেন্ট সাবমিশন করার পরে পরীক্ষা দেবেন। ঠিক আছে? কিন্তু ডকুমেন্ট সাবমিট না করে কি পরীক্ষা মানে পরীক্ষা ডকুমেন্ট সাবমিট করার সময় তো A1 এর লাগবে, রাইট, সার্টিফিকেট লাগবে। সাবমিশনের সময় A1 লাগবে। হ্যাঁ, তাহলে কিভাবে আমি সাবমিট না করে অ্যাপ্লাই করব? আপনি তখন ওই যে মিসিং ডকুমেন্টস দেখাবে, মিসিং ডকুমেন্ট তো বেটার আচ্ছা, আপনি A1 পরীক্ষা দিয়ে আপনি সাবমিট করেন। হ্যাঁ, জি কারণ স্যার। আপনাকে ওই যে আমি যেটা বলেছি এগুলি আমাদের আলোচনা হয়ে গেছে সময়, ঠিক আছে, এগুলো আলোচনা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনি আজকে শেষ করে দেন, শেষ করে দেন। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখা হবে পরবর্তী কোনো এক সেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।